আচ্ছা, তোমাদের আগের দিন লাস্ট কোশ্চেনটা কি হয়েছিল একটু বলো আমাকে। Show the d orbital splitting of the metal ion in the following complex using CFT. Calculate CFSE and predict magnetic property. হুম, ক্রোমিয়াম হেক্সাকোয়া কমপ্লেক্স আর ফেরোসায়ানাইড, তাই তো? হ্যাঁ হ্যাঁ দাদা। ওটা করানো হয়ে গেছিল, তাই তো? নাকি করেছিলে বাড়িতে? না দাদা, বাড়িতে করেছি। পারা যাবে তো, ওটা তো দেওয়া আছে ফেরিসায়ানাইড, মানে সেখানে সায়ানাইড লিগ্যান্ড, সায়ানাইড লিগ্যান্ডে তো স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে Fe3, আর Fe3-তে তাহলে তোমার স্ট্রং ফিল্ড লিগ্যান্ড যদি হয় তাহলে লো স্পিন কমপ্লেক্স, হ্যাঁ, তাহলে D6 লো স্পিন, না D5 লো স্পিন, তাই তো? আর একটা দেওয়া ছিল ক্রোমিয়াম হেক্সাঅ্যাকুয়া 3+, তার মানে D3, D3 জল হচ্ছে কি ধরনের লিগ্যান্ড? উইক লিগেন্ড। উইক ফিল্ড Ligand, লিগ্যান্ড, তাহলে weak field. হাই স্পিন, মানে অবশ্য D3 মানে হাই স্পিনের কিছু নেই, এটা একটাই কনফিগারেশন হবে। তো সেটার স্প্লিটিং প্যাটার্ন দেখাতে বলেছে, আর তার সঙ্গে ম্যাগনেটিক প্রপার্টিজ, মানে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন বার করতে হবে, আর সিএমএসি বার করতে হবে। পারা যাবে তো নাকি করে দিতে হবে? না দাদা, করেছি। কিন্তু দাদা Base একটা জিনিস জিজ্ঞাসা করছিলাম, সেটা হচ্ছে যে যখন এরকম D3 সিস্টেম থাকবে তখন কি এটা বলতে হবে যে D3 ক্ষেত্রে একটাই হয় বলে এখানে লিগ্যান্ডটার কোনো না না সেরকম না না প্রায়োরিটি না, নেই নাকি? কিছুই বলতে হবে না, সেখানে লিগ্যান্ড সম্বন্ধে কিছু বলার দরকারই নেই, বুঝেছো? মানে যখন D3, তখন তো লিগ্যান্ডের রোল নেই সেখানে, তাই না? হাই হ্যাঁ স্পিন হ্যাঁ। বা লো স্পিনের মানে সে কোনটায় যাবে সেটাখানে কোনো কিন্তু কোনো রোল নেই, বোঝা গেল? আপ টু D3 পর্যন্ত কোনো রোল নেই, তাহলে ওখানে জাস্ট D3 বলে স্প্লিটিং দেখিয়ে দিলেই হবে, ঠিক আছে? বুঝতে পারছো? হ্যাঁ দাদা, হ্যাঁ। D3 যদি হয় তাহলে তো তোমার লিগ্যান্ড স্ট্রং ফিল্ড লিগ্যান্ড না উইক ফিল্ড লিগ্যান্ড ডাজ নট ম্যাটার, D3 মানে T2G3 EG0, এটা একটাই কনফিগারেশন হবে। তো সেক্ষেত্রে লিগ্যান্ডের কিছু লেখার দরকারই নেই, শুধু T2 অক্টাইডাল কনফিগারেশন হচ্ছে তোমার T2G3 EG0, এই একটাই কনফিগারেশন হবে, সেটা লিখে দিলেই হয়ে যাবে, আর লিগ্যান্ড সম্বন্ধে কিছু বলার দরকার নেই। আচ্ছা, এরপরে আর একটা কোশ্চেন, লেখো COF6 3- and NiF6 2- ions both have weak field F- ion as ligand, yet COF6 3- paramagnetic and NiF6 2- is diamagnetic. এটা লেখো।
দেখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ তাহলে দেখো কোশ্চেনটা কি বলছে। কোশ্চেনটা বলছে COF6 3- অ্যান্ড NiF6 3- দুটোতেই ফ্লুরাইড লিগ্যান্ড আছে। আর ফ্লুরাইড কি ধরনের লিগ্যান্ড? ওয়েকফিল্ড। উইকফিল্ড লিগ্যান্ড। তাহলে উইক উইকফিল্ড দাদা। লিগ্যান্ড যদি হয় তাহলে COF6 আর NiF6 দুজনের ম্যাগনেটিজম বলছে একজন প্যারাম্যাগনেটিক, একজন ডায়াম্যাগনেটিক। ঠিক আছে? তো এটা কি করে তুমি জাস্টিফাই করবে? দেখো, প্রথমত এদের দুজনের কোবাল্ট এবং নিকেল, এখানে কত ডি সিস্টেম আছে একটু দেখো তো। E7D8। না না, অক্সিডেশন স্টেটটা দেখো। কোবাল্ট 3+ আর নিকেল 4+। কোবাল্ট D6 আছে। কোবাল্ট এখানে 3-তে আছে, আর নিকেল D6 কততে আছে? 4। 4। 4। তাহলে এখানে কোবাল্ট 3 আর এখানে নিকেল 4। তাহলে তাই যদি হয় তাহলে দেখো এ হচ্ছে কত ডি, কত কোবাল্ট 3 মানে 6 হবে। D6, এ কত D8 হবে। D8 হবে। নিকেলের হ্যাঁ কনফিগারেশন কি? E7। ও ফরেস্ট 2 আছে, তাহলে D6 হবে তো। তাহলে এটা কি হচ্ছে D6, তাই তো? হ্যাঁ নিকেল কত? নিকেল হচ্ছে 3D8 4s2। তাহলে 4টে যদি বেরিয়ে যায় তাহলে এটাও D6। এবার দুজনেই যদি D6 হয় তাহলে দুজনেই আবার দুজনেই যদি উইক ফিল্ড লিগ্যান্ড ক্যারি করে তাহলে দুজনেরই কি হওয়া, কে হওয়ার কথা? দুজনেই একই ম্যাগনেটিজম দেখানোর কথা না? হ্যাঁ কিন্তু বলছে একজন প্যারাম্যাগনেটিক, একজন ডায়াম্যাগনেটিক। কি করে এক্সপ্লেন করবে? তাই কোবাল্টের চার্জটা কম আছে আর নিকেলের চার্জটা বেশি আছে। চার্জ বাড়লে তো আম, মানে ইন্টারঅ্যাকশন এনার্জি বেড়ে যায়। তাহলে কি হবে? মানে টেল ডিকিউ বেড়ে যায়, পেয়ারিং এর থেকে বেড়ে যায়, তাহলে লো স্পিন হবে তাই নিকেলের ক্ষেত্রে। এক্স্যাক্টলি। তার মানে এখানে নিকেলটা হয়ে যাবে লো স্পিন আর এটা হবে হাই স্পিন। এটা পার্থক্য হয়ে যাবে। যদিও এখানে ফ্লোরাইড আছে তবুও এটা লো স্পিন হবে। কেন? কারণ নিকেলে খেয়াল করো, নিকেলের চার্জটা কত আছে, এটা হিউজ পজিটিভ চার্জ আছে, যার কারণে ইন্টারাকশন বেশি হবে। আমরা বলেছিলাম চার্জ বাড়লে ডিসপ্লিটিং বাড়ে, তাহলে লো স্পিন হবে। তার মানে এখানে হাইলি পজিটিভ চার্জ। তার মানে এখানে অ্যাকচুয়ালি সেই জি আয়ন ফ্যাক্টর মনে আছে? হ্যাঁ দাদা। হ্যাঁ। জি আয়ন ফ্যাক্টর দিয়ে এটাকে ব্যাখ্যা করা হচ্ছে। জি আয়ন ফ্যাক্টরটা এখানে কাজ করছে, যার ফলে হাই পজিটিভ চার্জের জন্য এখানে মানে মেটাল লিগ্যান্ড ইন্টারাকশনটা খুব বেশি হচ্ছে, যার ফলে স্প্লিটিংটা বেশি হচ্ছে, যার ফলে কনফিগারেশনটা লো স্পিন হয়ে যাচ্ছে। তাহলে এটা যদি হাই স্পিন হয় তাহলে এই দুজনের, আর এটা যদি লো স্পিন হয় তাহলে এই দুজনের কনফিগারেশন বলো। বলো। 4 2 আর 6 0। T2G4 EG2 আর এদিকে হচ্ছে T2G6 EG0। ওকে, ঠিক আছে, ঠিক আছে। হ্যাঁ দাদা। তাহলে এবার দেখো, তাহলে নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন চেক করো। নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন প্রথমটাতে 4টে, তারপরটাতে 0। তাহলে তাহলে প্রথমটা যদি 4টে আনপেয়ার্ড থাকে তাহলে এটা কি হবে? প্যারা। আর নিচেরটা প্যারা। মিলেছে? হ্যাঁ, কোশ্চেনে কি বলেছে তাহলে?
কোশ্চেন সঙ্গে মিলেছে তো? হ্যাঁ হ্যাঁ দাদা। দাদা। ওকে, তাহলে লেখো উত্তরটা লিখে নাও এখানে। এটাকে এটাকে লেখার পর এবার উত্তরটা লেখো। স্যার লেখো। একটু ওয়েট করুন। হ্যাঁ, স্যার জি আয়ন ফ্যাক্টরটা কি? জি আয়ন ফ্যাক্টর যেটা যখন আমরা মেটাল ফ্যাক্টর আলোচনা করেছিলাম স্প্লিটিং এর উপরে, ফ্যাক্টরস অ্যাফেক্টিং দ্য স্প্লিটিং, মেটাল আর লিগ্যান্ড ফ্যাক্টর আলোচনা করেছিলাম না, যে মেটালের হ্যাঁ স্যার। পজিটিভ চার্জের উপরে আর ডিফিউজনেসের উপরে কিভাবে ডিপেন্ড করে স্প্লিটিং, আর ওদিকে লিগ্যান্ডের উপরে কি করে ডিপেন্ড করে, সেখানে আমরা স্পেকট্রোকেমিক্যাল সিরিজ নিয়ে আলোচনা করেছিলাম। সেটা হচ্ছে এফ আয়ন ফ্যাক্টর, আর মেটাল ফ্যাক্টরগুলো হচ্ছে জি আয়ন ফ্যাক্টর। হয়েছে? ঠিক আছে স্যার, হ্যাঁ। আচ্ছা লেখো, the ligand here the ligand same for both the complexes. Here the ligand same for both the complexes. Okay, full stop. But in COF6 3 minus, but in COF6 3 minus, but in COF6 3 minus, comma, CO is in +3 oxidation state, cobalt is in +3 oxidation state, cobalt is in +3 oxidation state, whereas in NiF6 2 minus, whereas in NiF6 2 minus, NiF6 2 minus, NiF6 2 minus, Ni is in, Ni is in +4 oxidation state. Ni is in +4 oxidation state. Hence, according to G ion factor, hence according to G ion factor, hence according to G ion factor, কার জি আয়ন বেশি হবে? অ্যাকর্ডিং টু জি আয়ন ফ্যাক্টর, নিকেলের দাদা। নিকেল। জি আয়ন অফ নিকেল 4 প্লাস গ্রেটার দেন জি আয়ন অফ কোবাল্ট 3 প্লাস। দেখেছ? ফুল স্টপ দাও। জি আয়ন অফ ওই লিখে দিয়েছি, জি আয়ন অফ নিকেল 4 প্লাস গ্রেটার দেন জি আয়ন অফ কোবাল্ট 3 প্লাস। হয়েছে? প্যারা চেঞ্জ করো। হেন্স nickel 4 plus preferably forms, hence nickel 4 plus preferably form low spin complex, whereas cobalt 3 plus forms
high spin complex. Cobalt 3 plus forms high spin complex. Cobalt 3 plus forms high spin complex. ঠিক আছে, ফুল স্টপ। সো ফুল স্টপ দিয়ে প্যারা চেঞ্জ করে লেখো। সো দি নাম্বার অফ আনপেয়ার্ড ইলেকট্রন, so the number of unpaired electron in COF6 3 minus and NiF6 2 minus, number of unpaired electrons in COF6 3 minus and NiF6 2 minus is NiF6 2 minus is 4 and 0 respectively. 4 and 0 respectively. 4 and 0 respectively. 4 and 0 respectively. হয়েছে? দেখেছো? হ্যাঁ দাদা। হ্যাঁ। Hence COF6 3 minus is স্যার paramagnetic. একবার বলবেন শো থেকে? So the number of unpaired electrons in COF6 3 minus and NiF6 2 minus is 4 and 0 respectively. 4 and 0 respectively. 4 and 0 respectively. Okay? লিখেছো? হ্যাঁ দাদা। Hence COF6 3 minus is paramagnetic and NiF6 2 minus is diamagnetic. এটা লিখে দাও। COF6 3 minus is paramagnetic and NiF6 3 minus is diamagnetic. দাদা এই কোশ্চেন গুলোতে কত নাম্বার থাকে, 2 না 3? 2 2। দেখো, the mean pairing energy P of Cr H2O whole 6 2 plus is found to be 23500 centimeter inverse the magnitude of del O is 13900 centimeter inverse. বলছে calculate the CFAC, calculate the CFAC for this complex ion corresponding to high spin and low spin configuration. High spin and low spin configuration. কি বলছে দেখো?
এগুলো যে ভ্যালুগুলো দিয়েছে এগুলো কিসের ভ্যালু? পেয়ারিং এনার্জি আর ডিকিউ। হ্যাঁ মানে ইউনিটগুলো যেটা দিয়েছে ইউনিটগুলো কিসের ইউনিট? এনার্জি। এনার্জি ইন টার্মস অফ ওয়েভ নাম্বার, মানে আমরা এনার্জিকে এইভাবে রিপ্রেজেন্ট করতে পারি, মানে করসপন্ডিং ভ্যালু। যেমন ধর আমরা বলি যে ইকুয়াল টু এইচসি বাই ল্যামডা, এবার এটা ইজ ইকুয়াল টু আবার এইচসি বাই ল্যামডাটাকে বলা হয় নিউ বার, 1/λ ইজ ইকুয়াল টু নিউ বার। তার মানে ই ইজ ডাইরেক্টলি প্রপোর্শনাল টু নিউ বার। আর এই নিউ বারের ইউনিট দেখো, নিউ বার যেহেতু 1/λ, নিউ বার হচ্ছে সেন্টিমিটার ইনভার্স, 1/সেন্টিমিটার আর কি। তাহলে ই ইজ প্রপোর্শনাল টু দিস। ঠিক আছে, তাহলে দেখো তার মানে আমরা এনার্জিকে সেন্টিমিটার ইনভার্স ইউনিটে আমরা মানে ওয়েভ নাম্বার ইউনিটে রিপ্রেজেন্ট করতে পারি। আচ্ছা এবার বলছে যে ডেল ও আর পি বলে দিয়েছে ইন টার্মস অফ ওয়েভ নাম্বার। তাহলে তাই যদি হয় তাহলে সেখান থেকে সিএফএসি বার করতে হবে। তাহলে আগে আমার 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 কি বলে দিয়েছে, আমার ডেল ওটা বলে দিয়েছে কত, 13900 সেন্টিমিটার। আর পি কত বলেছে? পি বলেছে 23500 সেন্টিমিটার, এটা বলেছে। আচ্ছা এবার বলছে সিএফএসি কত হবে। তাহলে সিএফএসিটাকে বার করে নিতে হবে কার জন্য? এই কমপ্লেক্সটা। তো আমার কমপ্লেক্স বলেছে সিআর H2O হোল 6 2+। আচ্ছা এবার এটা যদি হয় তাহলে দেখো তো এখানে ক্রোমিয়ামের অক্সিডেশন স্টেট কত? +2। প্লাস। তাহলে এবার বলছে বলছে সিএফএসি ক্যালকুলেট করো হাই স্পিন এবং লো স্পিনে। ঠিক আছে, তাহলে এখানে যখন দুটোতেই বার করতে বলেছে তাহলে লিগ্যান্ড আমার দেখার দরকার নেই, অক্টাহেড্রাল জিওমেট্রি। তাহলে একবার ক্যালকুলেট করতে বলছে অ্যাকর্ডিং টু কোশ্চেন, CR2+ মানে কত? D4। তাহলে একবার হাই স্পিন ক্যালকুলেট করতে হবে, একবার লো স্পিন ক্যালকুলেট করতে হবে, তাই তো? তাহলে D4 লো স্পিন ক্যালকুলেট। ঠিক আছে, তাহলে এবার দেখো তাহলে D4 হাই স্পিন যদি হয় তাহলে কনফিগারেশন কি হবে? T2G 3 EG1, আর এটার কত হবে? T2G 4 EG0, এটা হবে না? ঠিক আছে, হ্যাঁ দাদা। তাহলে এবার এবার সিএফএসি বার করে ফেলো। এটা সিএফএসি কত হবে প্রথমটার? বলো। 83,400 এসছে। আরে 83,400 পরে, আগে তোমার এটা কত হচ্ছে তাহলে 10DQ টার্মে? 6 ডিগ্রি ওভার। তার মানে হচ্ছে তোমার 3 ইন্টু -4 DQO প্লাস 1 ইন্টু +6 DQO, তাহলে কত হচ্ছে? 12 আর দিকে হবে না, -6 DQO। হ্যাঁ, তাহলে এবার 10 DQ মানে বলে দিয়েছে কত? হ্যাঁ, তাহলে দেখো 10 DQ মানে ডেলও তো, তাহলে 6/10 ডেলও, এটা বলতে পারি। তাহলে 6/10 ডেলও যদি হয়, ডেলোর মান বলে দিয়েছে কত? ডেলোর মান বলেছে তোমার 13,900 সেন্টিমিটার ইনভার্স। তাহলে এটা কত হচ্ছে? 8340।
মাইনাস 83440 সেন্টিমিটার। এটা হয়ে গেল D4 হাই স্পিন। আচ্ছা, এবার এটা এইদিকে ঠিক সিমিলারলি একই রকম ক্যালকুলেশন করে ফেলো। তাহলে 4 ইন্টু -4 DQO, আর কি হবে? পেয়ারিং পেয়ারিং এনেছে কটা হবে পেয়ারিং? একটা। তাহলে একটা। একটা অ্যাডিশনাল পেয়ারিং। তাহলে এখানে হচ্ছে -16 DQO প্লাস P। তাহলে এবার -16 DQ মানে 16/10 ডেল ও প্লাস P। তাহলে -16/10 ইন্টু ডেল ও কত বলেছে? 13,900, আর পেয়ারিং বলেছে হচ্ছে তোমার 23,500 সেন্টিমিটার। তাই তো? এইটা বলেছে। তাহলে ক্যালকুলেট করে কত আসছে দেখো। 1260 1260 প্লাস না মাইনাস? মাইনাস। ঠিক করে দেখো তো, প্লাস না মাইনাস? কি হচ্ছে? মাইনাস হচ্ছে? প্লাস হচ্ছে না? হ্যাঁ দাদা প্লাস হবে, প্লাস। হ্যাঁ ভুলে গেছে ওটা। ঠিক আছে। তাহলে দেখেছো, তাহলে এ এ এ প্লাস সি এ বেশি এসছে। তাহলে জল যদি লিগ্যান্ড থাকে তাহলে সে কোনটা কোনটা দেখাবে, সে হাই স্পিন আর লো স্পিন? হুইচ ওয়ান ইজ মোর ফেভারেবল? হাই স্পিন। হাই স্পিন মানে জল এখানে উইক ফিল হিসেবে কাজ করবে, তাই তো হয়েছে। ঠিক আছে, তো সেটা আমার বলতে বলেনি, শুধু সিএফএসি বার করতে বলেছে দুটোর ক্ষেত্রে। সবাই বুঝতে পেরেছো তো? কার কোনো ডাউট আছে? না দাদা দাদা ঠিক ঠিক আছে। আছে। একটুখানি আগের পেজটা দেখান। হ্যাঁ স্যার ঠিক আছে। হুম, আচ্ছা, তাহলে এটা হলো। কোশ্চেনগুলো সহজ লাগছে তো না কঠিন লাগছে দেখো? একদম ইজি না? ঠিক হ্যাঁ ঠিক দাদা। দাদা। হ্যাঁ খুব স্কোরিং, মানে সিএফটি বিষয়ে স্কোরিং, দেখবে এখান থেকে ফুল মার্কস তোলা যায় আর কি। এইসবই থাকে, এসব প্রিভিয়াস ইয়ারের কোশ্চেন। আচ্ছা, লেখো ক্যালকুলেট difference in CFSE in unit del O between octahedral and tetrahedral coordination for high spin, configuration of D7 and D9.
দেখো তো ঠিক আছে কিনা। পারা যাবে? হ্যাঁ দাদা, এই টাইপের একটা ছিল D4 সিস্টেমের। হ্যাঁ, তাহলে D4 সিস্টেমে আমরা এটা করেছিলাম প্রথম কোশ্চেনটা। তাহলে সেটাই তোমার বলছে ক্যালকুলেট দি ডিফারেন্স বিটুইন অক্টাহেড্রাল অ্যান্ড টেট্রাহেড্রাল কোঅর্ডিনেশন। মানে D7 এর জন্যও তোমাকে অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রালের ডিফারেন্স বার করতে হবে, D9 এর জন্যও সেম জিনিস করতে হবে। বুঝতে পারছো? হ্যাঁ অক্টাহেড্রাল, দাদা। হ্যাঁ, ডিফারেন্স বিটুইন অক্টাহেড্রাল এবং টেট্রাহেড্রাল, এদের দুজনের মধ্যে ডিফারেন্সটা বার করতে হবে, অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রালের সিএবিসি। তাহলে সেই কনভার্সন করতে হবে না, করতে হবে না এখানে? দেখো টেট্রাহেড্রালে কি আসবে, ডেল ডেল টিডি আসবে, এটাতে ডেল ও আসবে, তাহলে একই একই ফর্মে নিয়ে না নিয়ে আসলে তুমি কি মানে ডিফারেন্স করতে পারবে? ডিফারেন্স করতে গেলে দেখবে সিএফএসি যে ডিকিউ আর ডিকিউ যেটা অক্টাহেড্রাল আর টেট্রাহেড্রাল হবে, ওই 4/9 দিয়ে এক জায়গায় করতে হবে, একই একই ইউনিটে নিয়ে আসতে হবে। পারা যাবে নাকি বলো? কারোর কোনো ডাউট আছে? এটা করতে পারবে? আর হাই স্পিন করতে বলেছে, হ্যাঁ দাদা, হবে। হাই স্পিন করতে বলেছে, তাহলে এখানে চিন্তা নেই, সবই বলে দিয়েছে ইনফরমেশন। না পারলে বলবে। Give expression of Fe2 ion in weak and strong octafield, octahedral field দুটোতেই এই দুজনের এক্সপ্রেশন লিখতে হবে। এক্সপ্রেশন ফর সিএফএসি, এক্সপ্রেশন ফর সিএফএসি, expression for CFSE of Fe2 ion in weak and strong octahedral crystal field. ঠিক আছে? লিখেছো? হ্যাঁ আচ্ছা, সিইউ 2009 of the two redox couples. দাদা, একটু আগের কোশ্চেনটা বলো, এটা মানে ইন্টারনেটটা স্লো হয়ে গেছিল। Give expression for CFSE, CFSE এক্সপ্রেশন করতে হবে, CFSE ভ্যালু বার করতে হবে Fe2 এর উইক ফিল্ড এবং স্ট্রং ফিল্ডের, আর কিছু নেই অক্টাহেড্রালে, অক্টাহেড্রাল জিওমেট্রিতে। আর কিছু চাই? ঠিক আছে দাদা। পারা যাবে তো? হ্যাঁ দাদা। COH2O হোল 6 3+, সবাই এগুলো ট্রাই করবে, ট্রাই করে নেক্সট দিন আমাকে জানাবে যে কোনটা আটকালো। হ্যাঁ, নাহলে পরে আর কিন্তু কখনো সলভ হবে না, 2 মাস পরে গিয়ে যেন বলো না যে এটা পারিনি।
বলছে অফ দি টু রেডক্স কাপল COH2 হোল 6 3 প্লাস অ্যান্ড COH2 হোল 6 2 প্লাস, এই কাপলটা আর পরে অ্যামোনিয়েটেড কমপ্লেক্স দুটো, বলছে কোনটা বেশি অক্সিডাইজিং এবং হোয়াই। অক্সিডাইজিং মানে অপরকে অক্সিডাইজ করবে, নিজে রিডিউস হবে। দেখো 3 থেকে 2, 3 থেকে 2। ঠিক আছে, which one is more oxidizing and why? বলো, পারা যাবে? কিভাবে করবে এটা? বলো বলো, কি করে? অক্সিডাইজিং মানেটা কি? মানে নিজে রিডিউস হওয়ার প্রবণতা। তো রিডিউস হওয়ার প্রবণতাটা CFC দিয়ে বলা যাবে কি যাবে না? ইয়েস অর নো? আর বলা গেলে কিভাবে বলা যাবে, বলতে পারবে কেউ? এই লিগ্যান্ড দেখে যার সিএফএসি বেশি হবে সে স্টেবল হবে। তাহলে কি হবে? বলো। বলছি যেটার হাই স্পিন হবে সেইটার ক্ষেত্রে কি মানে রিডিউসিং প্রপার্টি বেশি হবে, এই অক্সিডাইজিং প্রপার্টি বেশি হবে? না, এরকম কোনো ব্যাপার নেই। আচ্ছা, রেডক্স প্রপার্টিটা থার্মোডাইনামিক প্রপার্টি অর নট? রেডক্স প্রপার্টি যেটা, সেখানে ই যেটা ইলেকট্রোড পোটেনশিয়াল, এটা একটা থার্মোডাইনামিক্যাল টার্ম অর নট? হ্যাঁ কারণ হ্যাঁ হ্যাঁ, থার্মোডাইনামিক্যাল টার্ম। কারণ হচ্ছে ইটা হচ্ছে অ্যাকচুয়ালি ডেল জির সঙ্গে রিলেটেড, ডেল জি ইজ ইকুয়াল টু মাইনাস NFE, তাই না? তো তাই যদি হয়, তাহলে দেখো ডেল জিটা যদি মাইনাস NFE হয়, তাহলে তোমার ইটা অ্যাকচুয়ালি একটা থার্মোডাইনামিক্যাল টার্ম, যেহেতু ডেল জি একটা থার্মোডাইনামিক্যাল টার্ম। এবার এই CFSE যেটা ক্যালকুলেট করছি, এটাও একটা থার্মোডাইনামিক্যাল টার্ম, এনার্জি ক্যালকুলেট করছি। তাহলে দেখো থার্মোডাইনামিক্যাল টার্ম যদি হয় দুটোই, তাহলে আমরা CFSE দিয়ে আমরা অক্সিডাইজিং বা রেডক্স প্রপার্টি আমরা ব্যাখ্যা করতে পারবো। কি করে ব্যাখ্যা করতে পারবো? আমরা সবাই জানি যে যে স্পিসিসটা বেশি স্টেবল, সেই স্পিসিসটা তৈরি হওয়ার প্রবণতা দেখায়, মানে সেটা বেশি এক্সিস্ট করতে চায়, আর যেটা আনস্টেবল সেটা কম এক্সিস্ট করতে চায়। এবার যদি দুটো রেডক্স কাপল, মানে একটা রেডক্স কাপল থাকে যেখানে দুটো সাবস্টেন্স আছে, দুটো অক্সিডেশন স্টেট আলাদা আলাদা, তাহলে আমাকে দেখতে হবে কোন অক্সিডেশন স্টেট বা কোন কমপ্লেক্সটা বেশি স্টেবল। মানে সেটা কিভাবে দেখবো? না, কোনটা বেশি CFSE কন্টেন্ট করছে। যে যত বেশি CFSE কন্টেন্ট করবে, মানে যত নেগেটিভ CFSE হবে, সে তত স্টেবল। তার মানে সেই কম্পাউন্ডটা তৈরি হওয়ার প্রবণতা বেশি দেখাবে, তাই না? এবার আমাকে দেখতে হবে তাহলে এখানে এক্ষেত্রে ধরো এই যে দুটো আমার কমপ্লেক্স আছে, এটার CFSE বার করতে হবে, এটার CFSE বার করতে হবে। যদি দেখা যায় যে দ্বিতীয়টা CFSE বেশি, তাহলে কি হবে? কোন দিকে যেতে চাইবে? কোন কম্পাউন্ড তৈরি হতে চাইবে? 2 প্লাসটা। তার মানে এখান থেকে এখানে যেতে চাইবে। এখানেও দেখা গেল এইটার CFSE বেশি, তাহলে এটাও এখান থেকে এখানে যেতে চাইবে। এবার কে বেশি যেতে চাইবে সেটা কি করে বুঝবো? যার এই ডিফারেন্সটা বেশি থাকবে, ডিফারেন্সটা বেশি হবে। তার মানে CFSE ডিফারেন্সটা যত বেশি হবে, তত স্পন্টেনিয়াসলি সে 3 প্লাস থেকে 2 প্লাসে চলে যাবে। এবার দেখতে হবে দুটো কাপলের মধ্যে CFSE ডিফারেন্সটা কোথায় বেশি আছে। তাহলে CFSE ডিফারেন্স যেখানে বেশি হবে সেখানে চলে যাবে। ক্লিয়ার? বোঝা গেল? হ্যাঁ হ্যাঁ দাদা। আচ্ছা, দেখো এখানে একটুকু আমাকে বলো যে কোনটা হাই স্পিন হবে আর কোনটা লো স্পিন হবে, এটা আমাকে একটু বলো তো দেখি, আমি একটু শুনি। চারটে তো সাবস্টেন্স আছে, এই চারটে কম্পাউন্ডের মধ্যে কোনটা হাই স্পিন হবে, কোনটা লো স্পিন হবে? দ্বিতীয়টা হাই স্পিন হবে। আরে প্রথম থেকে বলো না, প্রথমটা কি হবে? কোবাল্ট হেক্সাঅ্যাকুয়া 3 প্লাস, এটা কি হবে? লো স্পিন হবে। স্লো স্পিন হবে। কেন? জিআইএন ফ্যাক্টর। জিআইএন ফ্যাক্টর, জল তো উইক ফিল্ড লিগ্যান্ড,
কোবাল্টের তো শুধু 3+ যেগুলো আছে, মানে F6 এর ক্ষেত্রে বাদে সবসময় তো লো স্পিন দেখাবে। হুম, তার মানে আমরা একটা কথা আগের দিন বলেছিলাম, কি বলেছিলাম? কোবাল্ট 3+ এর ক্ষেত্রে ফ্লুরাইড লিগ্যান্ড বাদে যে কোনো লিগ্যান্ড যদি থাকে তাহলে এটা সবসময় চোখ বুজিয়ে কি লিখতে হবে? হাই স্পিন। লো স্পিন লিখতে হবে, লো স্পিন। ঠিক আছে? তাহলে এইটা লো স্পিন। আচ্ছা, এইটা কি হবে? এটা এটাও তাহলে লো স্পিন হবে তো? ফ্লুরাইড ফ্লুরাইড বাদে যে কোনো কিছুই লো স্পিন কোবাল্ট 3+এ। আচ্ছা, কোবাল্ট 2+ এর ক্ষেত্রে ওই ফর্মুলা খাটবে কি? না। না দাদা। তাহলে এখানে জল উইক ফিল্ড লিগ্যান্ড, তাহলে উইক ফিল্ড লিগ্যান্ড হলে এটা কি হবে? হাই হাই স্পিন। স্পিন। এখানে অ্যামোনিয়া, অ্যামোনিয়া কোবাল্ট 2+এ কি দেখায়? হাই স্পিন। হাই স্পিন। হয়ে গেল। তাহলে এবার ক্যালকুলেশনটা তোমাদের হাতে, ক্যালকুলেশন করে ডিফারেন্স বার করতে পারবে তো হ্যাঁ। অক্টাহেড্রালে? প্রত্যেকটা হ্যাঁ দাদা। সিএফএসি বার, প্রত্যেকটা সিএফএসি বার করবে, ডিফারেন্সটা বার করবে। হ্যাঁ, প্রথম কাপলটা ডিফারেন্স, তারপর সেকেন্ড কাপলটা ডিফারেন্স, দেখবে কোন ডিফারেন্সটা বেশি আসছে। যে ডিফারেন্সটা যত বেশি আসবে তত তার অক্সিডাইজিং প্রপার্টি বেশি। ঠিক আছে, ট্রাই করো এটা। ওকে, আচ্ছা নেক্সট। সিইউ 2009। Give expression for CFSE. Give expression for CFSE of D5, D6, D7 ions in weak and strong octahedral field, in terms of DQO value and pairing energy. Give expression for CFSE of D5, D6, D7 ions in weak and strong octahedral field in terms of DQO value and pairing energy. এটা তো সহজ, একদম সোজা কোশ্চেন। কি বলেছে, পারা যাবে নাকি বলো? হ্যাঁ এটা পারো। হ্যাঁ দাদা। জাস্ট আমরা যে লিস্ট করেছিলাম না, সেই লিস্টটাই আর কি। লিস্ট থেকে শুধুমাত্র D5, D6 আর D7 এর উইক আর স্ট্রং ফিল্ড দুটোই অক্টাহেড্রাল জিওমেট্রিতে ডিকিউ মানে সিএফএসি বার করতে হবে। খুব সহজ। Expression of CFSE for complex ions
ওকে, ঠিক আছে, লিখেছো? হ্যাঁ দাদা। আচ্ছা, এই সিএফএসি করে একটু বার করো তো, চটাচট চারটের, তাড়াতাড়ি করে আমাকে বার করে বলো তো ডেটা। সবাই করো, ওই ডেটাটা আমাকে বলো কত কি এলো। একটা একটা করে বলো, প্রথমটা বলো। না, প্রথমটা 0 আসছে। ঠিক আছে, তো প্রথমটা 0। নেক্সট, নেক্সট, পরেরটা করো। নেক্সট -12। MNCN6 হ্যাঁ, -12 কেন হবে? হাই স্পিন না লো স্পিন? ও সরি 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 সরি, ওটার উপরে -4 আছে, আমি -2 + 2 করেছি, সরি সরি। সায়ানাইড আছে লো স্পিন। 0 আসবে তো দাদা। কি করে 0 আসে? লো স্পিনে 0 হয়? -18। যা খুশি -15। বলো, আরো বলে দাও। -20 DQ + 2p। -20, -20, -20, -20 আসছে। -20। এটা হচ্ছে কারেক্ট। তো -20 + 2p। হ্যাঁ, এটাই হবে। আগেরটা হলো 0। এটা করো। দেখেছো কত সিম্পল কোশ্চেন বলছো, কিন্তু ভুল করছো কিরকম। সিম্পল, এখানে কোনো টুইস্টই নেই, একদম সিম্পল। এটা এটা স্ট্রং ফিল্ড লিগ্যান্ড, তাহলে লো স্পিন হবে। তাহলে লো স্পিন হলে তাহলে পি আসবে। আচ্ছা, এবার লো স্পিন হলে তোমার এখানে এমএন কততে আছে? MN2+। MN2+ মানে কত? হ্যাঁ বলো, D5 সিস্টেম, D5 লো স্পিন। এবার এত হাতি ঘোড়া নাকি? D5 লো স্পিন।
স্যার এটা -12 ডিকিউ -12 -12 ডিকিউ নিকেল 0 -12 বলছো? হ্যাঁ -12 ডিকিউ। দেখো ভাব ভেরিফিকেশন তাই। সবার কি -12 আসছে? হ্যাঁ তাই তো আসলো। নিকেল 2, তাই তো? তো নিকেল 2 আর অ্যামোনিয়া, তাহলে কি হবে বলো? ডি কত? হুম, এই তো 8 হবে দাদা। D8, নিকেল 2 প্লাস, তাহলে D8। হাই স্পিন না লো স্পিন কি হবে? এটা তো কিছুই নেই, D8 এ তো একটাই হয় কনফিগারেশন, কোনটাই? তাই তো? হ্যাঁ তাহলে তাহলে হ্যাঁ T2G 6 EG2, 6 EG2 তাহলে -4 × 6, আর ওদিকে হচ্ছে 2, না, হ্যাঁ -4 × 6, আর এটা হচ্ছে 2 × 6, তাহলে 24 আর 12, তাহলে -12 ডিকিউ। ঠিক আছে, হয়েছে? আচ্ছা পরেরটা করো। -8 এসছে। এটা এটা কি কি জিওমেট্রি সেটা দেখো আগে, কি আছে? সরি টেট্রাহেড্রাল। টেট্রাহেড্রাল, এরকমই হয়ে যাবে, ভালো করে খেয়াল করতে হবে। তাহলে এখানে 10 ডিকিউ, এখানে কিন্তু সিএবিসি টিডি টার্মে আসবে, ডিকিউ টিডি, সেটাকে কনভার্ট করতে হবে ডিকিউ ওতে। আর টেট্রাহেড্রাল অলওয়েজ কি? টেট্রাহেড্রাল অলওয়েজ হাই স্পিন। হাই স্পিন। হাই স্পিন। ডিকিউটিটি তে -12 ডিকিউটিটি এসছে। হাই স্পিনে হবে। আচ্ছা কোবাল্ট এখানে কত? কোবাল্ট 2 তো, তাহলে কোবাল্ট 2 মানে হ্যাঁ D7, D7 হাই স্পিন, তাহলে D7 হাই স্পিনে টেট্রাহেড্রালে কত হয়? ই -12। -12। E4, -12 16/3 ডিকিউ আসছে। দাদা -16/3 -16/3 ডিকিউ। আচ্ছা E4 T2 3 তো, তারা আমি হিসেবটা করি, E4 T2 3 তো, তাহলে E4 T2 3 মানে তোমার 4 × মাইনাস কত হবে 6, আর 3 × +4, এইটা হবে ডিকিউটিডি, ঠিক কি না? এটা সবার হচ্ছে, দেখো তো। হ্যাঁ দাদা। তাহলে 4 6 24, আর এদিকে 3 4 12, তাহলে -12 ডিকিউটিডি, এটা হচ্ছে। হ্যাঁ দাদা। তাহলে -12 হ্যাঁ ডিকিউটিডি দাদা, যদি হয়, 16/3। তাহলে এটাকে এবার -12 × 4/9 4/9 ডিকিউ, তাহলে এটা কত হচ্ছে? 4 12 8 3 16/3। 4 16/3 ডিকিউ, হ্যাঁ, তাহলে এটা হচ্ছে 5.33 ডিকিউ, ঠিক আছে?
হয়েছে সবার? হ্যাঁ দাদা। স্যার একটু স্লো একটু বলুন। ঠিক আছে। দেখো লিখেছো? Which one of the following pair of complexes has higher CFC value? Explain. সেটা কোন দুটো বলছে? tetrahedral and octahedral complexes of same D3 metal ion. D3 এর জন্য বলছে tetrahedral এবং octahedral এর যে CFSE হবে সেই CFSE এর মধ্যে কে হায়ার CFSE দেখা করে ফেলো তো। করছো? না, কোশ্চেনটা বলুন একটু। কই তো মানে which one of the following pair of complexes has higher CFSE? দেখতে পাচ্ছ? তো সেখানে কি বলেছে দেখো, tetrahedral and octahedral complexes of
সেম ডি থ্রি মেটাল আয়ন, ডি থ্রির অক্টাহাইড্রাল আর ডি থ্রির টেট্রাহাইড্রালে সিএফএসি বার করতে হবে, কোনটা সিএফএসি বেশি হবে? D3 তো -12 ডিকিউ, ওটা -32/9। দাদা অক্টেটালটা বেরোচ্ছে। অক্টাহাইড্রালে কত এসছে? -12 ডিকিউ। দেখো আগে কনফিগারেশনটা কি হবে তাহলে বলো, কনফিগারেশনটা ডি থ্রি অক্টাহাইড্রালে কি হতে হবে? T2G 3Eg0, তাহলে সিএফএসি কত হবে? 3 ইন্টু -4 ডিকিউও, তাহলে -12 ডিকিউও হয়ে যাবে। আর টেট্রাহাইড্রালে কি হবে? -8 E2 -32/9 ডিকিউ। E2 T21, তাই তো? টেট্রাহাইড্রাল বলেছে হাই স্পিডে, তাহলে সিএফএসি হচ্ছে 2 ইন্টু -6 DQTD প্লাস 1 ইন্টু +4 DQTD, তাহলে কত হবে বলো? 12 DQTD। আচ্ছা, DQTDটাকে আবার কি করতে হবে? দেখুন 32 -32/9 DQ, কারণ অ্যাকচুয়ালি -3 পয়েন্ট সামথিং, তাই তো? 27 হচ্ছে 3.5 অ্যারাউন্ড 5-6। 5-6, তাহলে এটা অবভিয়াসলি তোমার কম হচ্ছে ভ্যালুটা, তাহলে এটাই হবে উত্তর। তোমরা লিখবে, ওখানে উত্তর লিখবে যে D3 octahedral shows higher CFC, লিখে দাও। হচ্ছে, ঠিক আছে? হ্যাঁ আচ্ছা, সিইউ 2011টা করো তো, 11টা অ্যান্সারটা আমাকে একটু মিলিয়ে দাও তো, প্রথম যে কোশ্চেনটা দিয়েছিলাম। D7 আর D9 এর ওটা হ্যাঁ, উত্তরটা একটু মিলিয়ে দাও আমাকে, মানে তোমরা বাড়িতে করবে, আমাকে একটু মিলিয়ে দাও কি আসছে, দেখো উত্তরটা আমাকে বলো তো। দাদা D7 এ টেট্রাহাইড্রালটা বেশি হবে। D7 এ টেট্রাহাইড্রালটা বেশি হবে। গ্যাপ বেশি হবে, মানে ডিফারেন্সটা বেশি হবে বলছো? D7 এ বেশি হবে বলছো তো? কত ভ্যালুটাও বলো। 1 মিনিট দাদা। হুম,
বেশি হবে আর ডিফারেন্সটা হবে -2.66। হুম, বলো ডিফারেন্সটা বলো। D7 দাদা বলো। 2.7। 2.7 ডিফারেন্সটা তো। হ্যাঁ মানে D7 হ্যাঁ এর হ্যাঁ ক্ষেত্রে হ্যাঁ হ্যাঁ 2.66 হ্যাঁ, আসছে। অক্টাইডালটা 2.7। বেশি আর ওটা কম, আর টেট্রাহাইড্রালটা। হ্যাঁ, এটা -2.7 যাদের এসছে ঠিক আছে। হ্যাঁ এটা এসছে। D9টা করো। সবার এসছে, কার আসেনি? উল্টো অন্য এসছে দেখো, বলো আমাকে, বলো যাদের অন্য যদি কিছু এসে থাকে। আর দাদা D9টা আসছে 4.22 ডিফারেন্স। 4.2। 4.22। 4.2 দেখো এটা সবার এসছে কিনা। হয়েছে? হ্যাঁ দ্যাট ইজ স্যার 7 কত আসলো? হ্যাঁ বলো। D7 -2.7 DQO, D9 -4.22 DQO। এটা যাদের এসছে ঠিক আছে, অন্য কিছু হলে বলো। আর এইগুলো হ্যাঁ হ্যাঁ, এসছে। ওকে। আচ্ছা, তাহলে আমাদের সিএফএসি ক্যালকুলেশনটা মোটামুটি শিখলে তোমরা, ক্যালকুলেশন করাটা, তাই তো? সিএফএসি ক্যালকুলেশনটা হাই স্পিন, লো স্পিন, কখন কোনটা হয়, এই ব্যাপারটা আমার মনে হয় ঠিকঠাকভাবে হয়েছে আর কি। এবার এরপরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে যে এরপরে ওই ইয়েটা করতে হবে কি, টেট্রাগোনাল ডিস্টরশন বা জেড আউট জেড ইন ডিস্টরশন, যেটাকে বলা হয় জন টেলার ডিস্টরশন। এই জন টেলার ডিস্টরশন ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট। এই জন টেলার ডিস্টরশনের উপরেই মানে সিএফএসি অ্যান্ড জন টেলার ডিস্টরশন, এই দুটো হচ্ছে একদম ফান্ডামেন্টাল কনসেপ্ট অফ তোমার সিএফটি। এইটার উপরে পুরো কিছুটা দাঁড়িয়ে রয়েছে, ঠিক আছে? তো এটা একটা নতুন থিওরি, আমরা এটা না নেক্সট দিন করবো আর কি, আজকে এখানে ছেড়ে দেবো। আর আরেকটা ছেড়ে দেওয়ার কারণ হচ্ছে দেখো, তোমাদের মানে গ্রুপে প্রচুর লোকজন, হ্যাঁ গ্রুপে প্রচুর লোকজন কিন্তু ক্লাসে প্রচুর লোকজন নেই। হ্যাঁ, তো গ্রুপ থেকে কিছু এলিমিনেট করতে হবে আর কি। তো আমি আজকের অ্যাটেন্ডেন্সটা আমি নিয়ে নিয়েছি, অ্যাটেন্ডেন্সটা নিয়ে তারপরে আমি সেই হিসেবে এটা করবো, ঠিক আছে? এত ভিড় করে লাভ নেই। ওকে, ঠিক আছে, তাহলে আজকে আমরা এখানে ছেড়ে দেবো।